আজকের ইকোনমিক্স ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা শুরু করব, যেটি ভারতের অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া। দেখো, আগে যে ইকোনমিক্সের ক্লাসগুলো নিয়েছি, ভারতের অর্থনৈতিক ক্লাস নিয়েছি, সেখানে আমি স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, তার সঙ্গে ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করেছি। জাতীয় আয় একটু বোঝার ব্যাপার থাকে যে কীভাবে প্রত্যেকটা জিডিপি, জিএনপি বা এনএনপি, এনডিপি কো রিলেটেড, সেগুলোর বোঝার ব্যাপার থাকে। এই যে টপিক থেকে যেটা শুরু করবো আজকে, ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, এখানে কিন্তু ইনফরমেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনফরমেশান বোঝার ব্যাপার আছে অবশ্যই, প্রত্যেকটা টপিকের ইনফরমেশান যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, পরিকল্পনা বলতে ভালো করে দেখো, একটা সময় আমরা কলোনাইজ ছিলাম, অর্থাৎ পরাধীন ছিলাম, ঔপনিবেশের মধ্যে ছিলাম, ব্রিটিশ ঔপনিবেশবাদের একটা অঙ্গ হিসেবে ছিলাম। সেই সময় অর্থনৈতিক পরিকল্পনা আমাদের হাতে ছিল না। যখনই ওরা বলতে ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, নিজেদের তখন দায়িত্ব নিজের সামলানো, যেটা বলছিলাম যে এই অর্থনৈতিক পরিকল্পনা শুরু হলো যখন ওরা ছেড়ে যাওয়ার ব্যাপার একটা কাজ করছে, যে ছেড়ে যাচ্ছে যখন, তখন একটা নিজেদের যে দায়িত্ব বা নিজেদের একটা পরিকল্পনা, সেটা করার জন্যই কিন্তু এই ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়াটা প্রয়োজন হলো বা এর বিষয়বস্তু ইম্পর্টেন্ট হলো। তাহলে এটা যখন শুরু হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোন টাইম থেকে স্টার্ট হচ্ছে এই চিন্তাভাবনা করা। দেখো, আমি কিন্তু ইতিহাসে কংগ্রেসের অধিবেশনগুলো লিখিয়েছিলাম। বলতে পারবে কোন অধিবেশনে এই অর্থনৈতিক পরিকল্পনা কমিটি গঠন করা হয়? বলা যাবে? বলতে পারবে কে? এটা বলা উচিত, কিন্তু যারা আমার ভারতের জাতীয় কংগ্রেসের ক্লাসে ছিলে, প্রত্যেকটা অধিবেশন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু বলা উচিত যে কোন জায়গাটা থেকে এই ইকোনমিক বা এই পরিকল্পনা কমিটির ব্যাপারটা এসছে। বলা যাবে? লিখে নাও 1938 সাল। এই সালে কে কংগ্রেস সভাপতি ছিল বা কোথাকার কোন অধিবেশন বসেছিল? কে বলতে পারে? দেখো, বলা উচিত। কি কংগ্রেস? হরিপুরা কংগ্রেস। ভেরি গুড, হরিপুরা কংগ্রেস, একদম পারফেক্ট। হরিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিল? কার সভাপতিত্বে? নেতাজি সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে। তাহলে এইখানে আমি বলেছিলাম যে এই সভাপতিত্বে প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি কিন্তু গঠন হয়। ওকে, এই কমিটি যে গঠন করা হলো, এই কমিটি কার, কে এর দায়িত্বে ছিল? এর দায়িত্বে কে ছিল? এর দায়িত্ব ছিল কিন্তু কি জওহরলাল নেহেরু। লিখে সভাপতিত্বে নোট ডাউন করে নাও। জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়। ওকে, এই যে জাতীয় পরিকল্পনা কমিটি যে গঠিত হলো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এর আবার প্রেসিডেন্ট কে? কার সভাপতি? জওহরলাল নেহেরু। এর প্রেসিডেন্ট কিন্তু জওহরলাল নেহেরু। ওকে, এটা প্রথম একটা কমিটি যেটা পরাধীন ভারতে কিন্তু তৈরি হয়েছিল। অসুবিধা নেই। এবার আমাদের জানার দরকার, ভালো করে শুনবে, আমাদের জানার দরকার, আমরা প্রত্যেকেই জানি যে এই যে পরিকল্পনাগুলি, যে অর্থনৈতিক পরিকল্পনার যে উদ্দেশ্য বলো বা এই ব্যাপারগুলো, এটা কনস্টিটিউশনের কোথায় রয়েছে? বলা যাবে? কারো কোনো আইডিয়া আছে কনস্টিটিউশনের কোন অংশটা রয়েছে? ভালো করে নোট ডাউন করে নাও। এই যে অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যগুলি ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপির মধ্যে রয়েছে। নেক্সট পয়েন্ট করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, যে ভারতের অর্থনৈতিক যে পরিকল্পনা, এর উদ্দেশ্যগুলি, অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যগুলি ডিপিএসপির মধ্যে উল্লেখিত। যখন আমি কনস্টিটিউশন আরম্ভ করব, তখন কিন্তু এই ডিপিএসপি নিয়ে ডাইরেক্ট একদম সবথেকে ডিটেলস আলোচনা করব। এই ডিপিএসপির ফুল ফর্ম কি? কেউ বলতে পারবে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যার বাংলা কি? বাংলা হচ্ছে নির্দেশাত্মক নীতি। ব্যাকেরণ লিখে নাও, নির্দেশাত্মক নীতি। এবার বলতে পারবে, ভারতীয় সংবিধানে তো জানি আমরা যে বিভিন্ন জিনিস বা বিভিন্ন যে পার্টগুলো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, সেরকমই এই নির্দেশাত্মক নীতি ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। একদমই তাই। আয়ারল্যান্ড আবার কোন দেশ থেকে নিয়েছে? আয়ারল্যান্ড নিয়েছে আবার স্পেন থেকে। ভালো করে জেনে রাখো, স্পেন থেকে নিয়েছে আয়ারল্যান্ড,
আয়ারল্যান্ড থেকে নিয়েছে ভারত এই নীতিটা। এবার আর একটা যেটা গুরুত্বপূর্ণ আমরা জানি, যে যখন আমরা একটু পরে আলোচনা করতে স্টার্ট করব, যে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয় কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পাঁচ বছর আগামী 5 বছর ধরে কীভাবে এগোবে সেই পরিকল্পনাটা, এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোন দেশ থেকে গৃহীত বলা যাবে? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে বলতে পারি। জাস্ট একটা নোট ডাউন করে নাও, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনা সোভিয়েত ইউনিয়ন থেকে, তখন রাশিয়া ব্যাপারটা ছিল না, সোভিয়েত ইউনিয়ন যেটাকে ইউএসএসআর বলা হয়, হ্যাঁ কি না, সোভিয়েত ইউনিয়ন থেকে গৃহীত, ভারতীয় সংবিধানে গৃহীত। ওকে, যেটাকে ইউএসএসআর বলি আমরা, ইউএসএসআর। এই 91-92 সালের দিকে এই ইউএসএসআর ভেঙে গিয়ে কী হয়, বিভিন্ন ছোট ছোট দেশ তৈরি হয়। এখন যে বর্তমান যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই ইউক্রেন বলো, কিরগিস্তান বলো, উজবেকিস্তান বলো, এই যে এত দেশ, যে রোমানিয়া বলো, স্লোভাকিয়া বলো, আর্মেনিয়া বলো, এই যে দেশগুলো, লাটভিয়া বলো, এই যে দেশগুলো তৈরি হয়েছে, এগুলো প্রত্যেকটা ইউএসএসআরকে ভেঙে, এই ভেঙে যে তৈরি হলো তার থেকে বৃহত্তম দেশ কোনটা, রাশিয়া থেকে গেল। সেই দুটো দেশের মধ্যে এখন বর্তমানে যুদ্ধ গণ্ডগোল চলছে, আশা করবো কদিনের মধ্যে মিটে যাবে। যাই হোক, এই পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা এইভাবে যে আমাদের কনস্টিটিউশনে এসে ঢুকেছে, সেই কনস্টিটিউশনে এসছে রাশিয়া থেকে, এবং এই ভারতীয় অর্থনীতিতে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কিন্তু মোটামুটি 2014 সাল পর্যন্ত একটা সুনির্দিষ্টভাবে কিন্তু আমাদের অর্থনীতি এগিয়ে গেছে। বোঝা গেছে? চলো, তার আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে এই যে প্ল্যানিং কমিশন যে গঠিত হবে, বা প্ল্যানিং কমিশনের যে ব্যাপার, এই প্ল্যানিং কমিশনটা কি, প্ল্যানিং কমিশনের বাংলা কি? নেক্সট একটা হেডিং করে নাও, খুব গুরুত্বপূর্ণ, প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন, যাকে বাংলায় বলা হয় কি, যোজনা কমিশন, আর ইংলিশে কি বলা হয়, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন, প্ল্যানিংয়ের কিন্তু বাংলায় যোজনা, প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন। দেখো ভালো করে বুঝে নাও, এই যোজনা কমিশন কী বা কীভাবে গঠিত হয়েছে, কবে, এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেউ বলতে পারবে কত সালে গঠিত হয়েছে? স্বাধীনতার পরে 1950 সালের 15ই মার্চ, 1950 সালের 15 মার্চ, 1950 সালের 15ই মার্চ কিন্তু এই যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়। যে কমিশনের চেয়ারম্যান কী ছিল, প্রথম চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, হ্যাঁ কি না? এবার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ইকোনমিক্স থেকে যে কোশ্চেনগুলো আসে, অর্থনীতির কোশ্চেনগুলো আসে, কিছুটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে আসতে লক্ষ্য করা যায়। একটু ভালো করে পড়ে নেবে। প্রথম যেটা জানার দরকার, যে এই যে প্ল্যানিং কমিশন যে তৈরি হলো, এই প্ল্যানিং কমিশনের ফাংশন কি? ফার্স্ট নোট ডাউন করবো, ফাংশন বা কার্য, কীভাবে এরা মানে এগিয়ে নিয়ে যায়, এদের কার্য বলে এটাকে ফাংশন। ফাংশন অফ যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন কীভাবে, দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই যে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছে, এদের প্রথম ফাংশন কি, যে দেশের কতটা পণ্য, মূলধন ও মানব সম্পদের হিসাব করা। তাহলে ইংলিশে বলতে গেলে কি বলতে পারি, অ্যাসেসমেন্ট অফ মেটেরিয়াল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান রিসোর্স অফ দ্য কান্ট্রি। ওকে, হ্যাঁ কি না? নোট ডাউন করে নাও ফার্স্ট পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু ডিটেলসে পড়া দরকার। দেশের পণ্য মূলধন, দেশের পণ্য মূলধন ও মানব সম্পদের হিসাব করা, মানব সম্পদের হিসেব করা, দেশের পণ্য মূলধন ও মানব সম্পদের হিসাব করা। ইংলিশে লিখতে গেলে কী বলবো, অ্যাসেসমেন্ট অফ মেটেরিয়াল ক্যাপিটাল হিউম্যান রিসোর্স। পণ্য মানে কি? পণ্য মানে মেটেরিয়াল, মূলধন মানে ক্যাপিটাল, মানব সম্পদ মানে হিউম্যান রিসোর্স। ওকে, এদের কি করে অ্যাসেসমেন্ট অর্থাৎ হিসেব করা হচ্ছে। নেক্সট 2 নম্বর পয়েন্ট হিসেবে নোট ডাউন করবে, দেশের সম্পদের কার্যকরী ও ভারসাম্যযুক্ত, নোট ডাউন করো, দেশের সম্পদের কার্যকরী ও ভারসাম্যযুক্ত ব্যবহারের পরিকল্পনা প্রস্তুত করা, অর্থাৎ পরিকল্পনাটা যেভাবে এগোবে সেই পরিকল্পনাটা রেডি করা, পরিকল্পনা প্রস্তুত করা। ওকে, ইংলিশ হলে কি বলতে পারি, দেখো, ফর্মুলেশন অফ প্ল্যানস ফর দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড ব্যালেন্স ইউটিলাইজেশন মানে ব্যবহার, ইউটিলাইজেশন অফ
কান্ট্রিজ রিসোর্স। কান্ট্রিজ রিসোর্স বলতে কি, দেশের সম্পদ। ইংলিশ টার্মগুলো পারলে লিখে নিতে পারো বা রেকর্ডিং শুনো তো লিখে নিও। যে ফর্মুলেশন বলতে পরিকল্পনা প্রস্তুতিকরণ, ফর্মুলেশন অফ দ্য প্ল্যান্স অফ দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড ব্যালেন্সড ইউটিলাইজেশন। এফেক্টিভ বলতে কার্যকরী, ব্যালেন্সড বলতে ভারসাম্যযুক্ত, ইউটিলাইজেশন বলতে ব্যবহার, ইউটিলাইজেশন অফ কান্ট্রিজ রিসোর্স বা রিসোর্স অফ দ্য কান্ট্রি, দেশের সম্পদের সঠিকভাবে ব্যবহার করা। অসুবিধা নেই, হ্যাঁ কি না? এটা দ্বিতীয় ফাংশন এই যোজনা কমিশনের বা প্ল্যানিং কমিশনের গঠনের। হচ্ছে, কোনো অসুবিধা নেই। নেক্সট লিখে রাখো, যে সরকার, আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না, যে সরকারি কেন্দ্র সরকারকে বা কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্বে থাকুক, সেই কেন্দ্র সরকারের আর্থিক পরামর্শদাতা হিসাবে কাজ করা। লিখে নাও, কেন্দ্রীয় সরকারের আর্থিক পরামর্শদাতা হিসাবে কাজ করা। ওকে, পরামর্শদাতা হিসাবে কাজ করা, এটা কিন্তু প্ল্যানিং কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। ওকে, আর্থিক পরামর্শদাতা, এর ইংলিশ কি মনে হয়? এর ইংলিশ হচ্ছে অ্যাডভাইসারি বডি। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারি বডি অফ ইউনিয়ন গভর্নমেন্ট। ওকে, বোঝা গেছে? তাহলে ইট অ্যাক্ট অ্যাজ এন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারি বডি অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট বলতে কেন্দ্রীয় সরকার। বলো বোঝা গেছে কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু। হচ্ছে, চলো নেক্সট 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এই ফাংশন বা কীভাবে কাজ করে নোট ডাউন করে নেবে। যে পরিকল্পনার বিভিন্ন পর্যায় নির্ধারণ ও অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বন্টন। নোট ডাউন করো, যে পরিকল্পনার বিভিন্ন পর্যায় নির্ধারণ ও, খুব গুরুত্বপূর্ণ, ও অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ নির্ধারণ। দেখো মানেটা কি, কোনটা পরিকল্পনা সঠিক তার বিভিন্ন পর্যায় নির্ধারণ করা, অর্থাৎ কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত নির্ধারণ করা, সেই অনুযায়ী কোনটা আগে মানে যার অগ্রাধিকার বেশি বা অগ্রাধিকার কম, সেই ভিত্তিতে কিন্তু পুরোপুরি আমরা বরাদ্দ নির্ধারণ করব বা আমাদের জন্য বরাদ্দ নির্ধারণ করা হবে। এটা কে করবে? প্ল্যানিং কমিশন। ইংলিশে বলতে হলে কি বলবো? টু ডিটারমাইন দ্য ভেরিয়াস স্টেজ, বিভিন্ন পর্যায়, ভেরিয়াস স্টেজ অফ দ্য প্ল্যানিং অ্যান্ড টু প্রপোজ দ্য অ্যালোকেশন অফ রিসোর্স অন দ্য বেসিস অফ প্রায়োরিটি। প্রায়োরিটি বলতে অগ্রাধিকার ভিত্তিতে কতটা অ্যালোকেশন করা প্রয়োজন, অর্থাৎ কতটা বরাদ্দ করা প্রয়োজন, এটা নির্ধারণ কে করবে? এটা করবে আমাদের যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন। তাহলে প্ল্যানিং কমিশন এই 4টে ভাবে বা এই 4টে কাজ করার জন্য কিন্তু প্ল্যানিং কমিশন কাজ করে। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা থাকলে বলো। এই গেল হচ্ছে প্ল্যানিং কমিশনের কীভাবে কার্যাবলী বা ফাংশন, অর্থাৎ প্ল্যানিং কমিশন আমাদের দেশে কীভাবে কাজ করে। বলো, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে তো? চলো, এই প্ল্যানিং কমিশনের সঙ্গেই আর একটা পর্ষদ বা একটা কাউন্সিল জানতে হবে, যেটা কি বলতে পারি? এনডিসি। কেউ এনডিসির ফুল ফর্ম বলতে পারবে? বৈশাখীর বলা উচিত। এনডিসির ফুল ফর্ম কি? বলো। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। বাংলায় কি বলতে পারি? জাতীয় উন্নয়ন পর্ষদ। হেডিং করো। নেক্সট একটা দপ্তর বা নেক্সট একটা দপ্তর না বলে এর কথা বলা উচিত, কোনো পর্ষদের কথা না, জাতীয় উন্নয়ন পর্ষদ। সমস্যা নেই, ভালো করে নোট ডাউন করো। জাতীয় উন্নয়ন পর্ষদ, যাকে ইংলিশে বলতে পারি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যাকে ফুল শর্টে বলতে পারি এনডিসি। তাহলে এটা বৈশাখীর বলা উচিত যে এনডিসি কত সালের কত তারিখে প্রতিষ্ঠা হয় বা স্থাপিত হয় বা গঠন করা হয়? বলা যাবে? 1952 সাল। 1952 সালের, লিখে নাও, 6 অগাস্ট। 52 সালের 6 অগাস্ট এটি কিন্তু গঠন করা হয়। হচ্ছে, নেক্সট নোট ডাউন করে ফাংশন। এটা আবার কীভাবে ফাংশন বা এটা আবার কীভাবে কাজ করে, এর কীভাবে কাজটা বলি। দেখো, আচ্ছা রিম্পা, তোমার কাছে নেটওয়ার্কের প্রবলেম করছে? একটু জানিও তো, বারবার তুমি লেফট করছো, জয়েন করছো,
কোনো অসুবিধা হলে আমাকে জানিও। দেখো ফাংশান, এর কী হয় ফাংশান, ভালো করে শোনো। এর একটাই কারণ, ভালো করে শোনো, এর একটা যে স্ক্রিনিংয়ের মতো একটা গভর্নিং বডি, যেটা আগের যে যোজনা কমিশন পড়লাম, যোজনা কমিশনের সমস্ত পরিকল্পনা বা সিদ্ধান্তকে অনুমোদন করা, এর এটাই কাজ। লিখে নাও, প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশনের সমস্ত পরিকল্পনা ও সিদ্ধান্তকে অনুমোদন করা, এটাই কি, এটাই হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদের ফাংশন বা কাজ। বলো বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। ইয়েস অর নো রিপ্লাই করো। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? আরে ডাউট কি থাকলে কিছু বলো। হয়েছে? চলো এবার একটা জিনিস আমাদের জানার দরকার, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে আমি বলবো না, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু কিছু বিশেষ মানে স্টেপের মাধ্যমে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসছে। কীভাবে বা এর বৈশিষ্ট্যগুলো কী কী, নেক্সট একটা নোট ডাউন করে নাও যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট করার আগে যে ভারতীয় অর্থনীতির পরিকল্পনা বৈশিষ্ট্য কীভাবে মানে এই বৈশিষ্ট্যগুলো এসছে বা এই বৈশিষ্ট্যগুলো কী। নেক্সট একটা পয়েন্ট করো, খুব গুরুত্বপূর্ণ, ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং অফ ইন্ডিয়া। নোট ডাউন করো, ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া। এর এই ক্যারেক্টারিস্টিক্স কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, হ্যাঁ কি না? বৈশিষ্ট্যগুলো। তাহলে এর বৈশিষ্ট্য কি, ভালো করে শুনবে। এই যে বৈশিষ্ট্য, এটা কিন্তু বিভিন্ন রকমভাবে হয়, বিভিন্নভাবে হয়। তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আমাদের একটু লক্ষ্য রাখা দরকার। আমি প্রত্যেকটা পয়েন্ট বলে যাব, এগুলো একটু ভালো করে মাথায় রেখো। ফার্স্ট, 1 নম্বর, প্রথম যেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটু পরে আলোচনা স্টার্ট করব। তার আগে যেগুলো ডিটেলসে বলবো না সেগুলো একটু বলে দিই। যেমন 2 নম্বরটা নোট ডাউন করবে, উন্নয়নমূলক পরিকল্পনা। একটু ডিটেলসে বলে দিই, শুনে নাও, লেখার দরকার নেই। এই উন্নয়নমূলক পরিকল্পনা কি, ভালো করে শোনো। আমাদের পরিকল্পনার বা আমাদের প্ল্যানিং কমিশনের বা পরিকল্পনা এর যোজনা কমিশনে বলতে পারো, বা তাদের যে উদ্দেশ্যের মধ্যে একটা পড়ে, সেটা হচ্ছে উন্নয়নমূলক পরিকল্পনা। অর্থাৎ ভালো করে শোনো, আমাদের মেন অর্থনীতির বুনিয়াদটা কি জানো? অর্থনীতির বুনিয়াদ হলো যে যে অর্থনৈতিক গুরুত্বের জন্য স্বনির্ভর অর্থনীতির উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে এর জাস্ট একটা পয়েন্ট লিখে রাখো, স্বনির্ভরশীল অর্থনীতি। অর্থাৎ প্রত্যেক মানুষ শুধুমাত্র যে সরকারের ওপর বা কোনো গভর্নমেন্টের ওপর নির্ভর করে থাকবে, সেটা কিন্তু একদমই ঠিক নয়, বা একদমই এটার ওপর গুরুত্ব দেওয়া হয় না। প্রত্যেকটা গভর্নমেন্ট চেষ্টা করে মানুষের জন্য কিছু করার, তার সঙ্গে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা রয়েছে, যেটা হচ্ছে স্বনির্ভরশীল অর্থনীতি। স্বনির্ভরশীল বলতে তখনই মানুষ স্বনির্ভরশীল হওয়া প্রয়োজন যখন তাদের মানে কি বলবো, নিজেদের অর্থনৈতিক দিকটা ডেভেলপ করা হয়। তাহলে ডেভেলপ করার জন্য বা উন্নতি করার জন্য আগে নিজেদের মানে অর্থনীতি উন্নতি করা প্রয়োজন। তাহলে সেটা সার্বিকভাবে দেশের অর্থনীতিকে উন্নতি অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে এই যে উন্নয়ন বলতে কি? উন্নয়ন মানে ডেভেলপমেন্ট তখনই হয় যদি তাদের অর্থনীতি স্ট্রং থাকে। তাহলে এই স্বনির্ভরশীল অর্থনীতিটাই হলো কি উন্নয়নশীল অর্থনীতিকে ভিত্তি। তবে কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হয়। সমস্যা বলতে সেটা হচ্ছে কিছু বিশেষ সময়, যেমন ধরো কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে কি হয়, একটা হিউজ পোর্শন জায়গার মানুষের ওপর তার এফেক্ট পড়ে, বা কোনো কিছু একটা উদ্বাস্তু সমস্যা, কোনো যুদ্ধ হলো, কোনো সমস্যা হলো, কোনো কিছু ব্যাপার হলো, কাঁটাতার পেরিয়ে অসংখ্য মানুষ একটা জায়গার মধ্যে জড়ো হচ্ছে। তো তারা তো একটা ল্যান্ড বলো বা তারা কোনো কিছু ছাড়াই এসে জড়ো হচ্ছে, যেটা একটা দেশের ওপর অর্থনীতি মানে এফেক্ট ঘটাচ্ছে। সেইগুলো কি হয়, সেইগুলো অর্থনৈতিক পরিকল্পনার ওপর কি হয়, কিছুটা এফেক্ট করে। তবে দেখা যায় যে যদি উন্নয়নমূলক কোনো পরিকল্পনা থাকে, তবে ওই সমস্ত সমস্যাগুলোকে কি করা যায়, মানে গার্ড করা যায়, বা ওই সব সমস্যাগুলো তার কোনো এফেক্ট ফেলতে পারে না। হয়েছে?
এটা তাহলে সেকেন্ড পয়েন্ট, উন্নয়নমূলক, অর্থাৎ যে সমস্ত পরিকল্পনাগুলোই গ্রহণ করা হয় সেগুলো প্রত্যেকটার লক্ষ্য কী হবে, উন্নয়ন করা হচ্ছে। চলো নেক্সট 3 নম্বর নোট ডাউন করবে, পূর্ণাঙ্গ পরিকল্পনা। পূর্ণাঙ্গ পরিকল্পনা, পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই পূর্ণাঙ্গ পরিকল্পনা বলতে কি বুঝি আমরা, ভালো করে শুনবে, যে জাতীয় অর্থনীতির প্রতিটা ক্ষেত্র নিয়ে সামগ্রিক পরিকল্পনা রচিত হয়। এই কারণে এই পরিকল্পনাগুলিকে পূর্ণাঙ্গ পরিকল্পনা বলা হয়। অর্থাৎ ভালো করে একটা শুনে রাখো যে এটা হচ্ছে প্রতিটি ক্ষেত্র নিয়ে একটি সামগ্রিক পরিকল্পনা। জাস্ট এই কথা লিখে রাখো যে প্রতিটি ক্ষেত্র দ্বারা গঠিত সামগ্রিক পরিকল্পনা, অর্থাৎ যার মধ্যে এমন একটা পরিকল্পনা আমাদের অর্থনীতি তৈরি করা হচ্ছে ভারতের অর্থনীতিতে, যার মধ্যে প্রতিটা ক্ষেত্রকে কভার করা হচ্ছে। এমন নয় যে কোনো বিশেষ ক্ষেত্রকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তা কিন্তু নয়, প্রতিটা ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় বলে এর মধ্যে কি থাকে, এটাকে পূর্ণাঙ্গ পরিকল্পনা বলে। এর মধ্যে কৃষি, শিল্প, পরিবহন, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, সঙ্গীত, কলা সব কিছুর ওপর, খেলাধুলা, স্পোর্টস সব কিছুর ওপর গুরুত্ব দেওয়া হয়, তাই এটাকে পূর্ণাঙ্গ পরিকল্পনা বলা হয়। কথাটা বুঝতে পারলে? এর মধ্যে তোমাদের মনে হতে পারে তাহলে যে রেলের বাজেট স্যার আলাদা করে হয়। দেখো রেল এতটাই বড়, ওটাকে আলাদা মিনিস্ট্রি করা হয়েছে, ওর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য ওটাকে কিন্তু ওর যে বাজেট বলো বা ওর যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলো ওটা আলাদাভাবে করা হয়। তবে কোনো বাজেটের ক্ষেত্রে বা কোনো কিছু ইকোনমিক প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু রেলও থাকে। এবার তার মধ্যে রেলটা যেহেতু এতটা বড় সেক্টর একটা, তো সেই সেক্টরটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। তবে ভারতীয় পরিকল্পনার মধ্যে প্ল্যানিংয়ের মধ্যে রেলটাও কিন্তু ইনভলভ থাকে, অবশ্যই থাকে। যেহেতু সেক্টরটা তো বড় তাই ওটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। হয়েছে? চলো নেক্সট, যেটা 4 নম্বর গুরুত্বপূর্ণ, গণতান্ত্রিক পরিকল্পনা। গণতান্ত্রিক পরিকল্পনা। দেখো গণতান্ত্রিক কথাটা মানেই আমরা শুনি ভোট দেওয়া, ব্যাপারটা কি তাই? গণতান্ত্রিক ব্যাপারটা মানে কি, এটাই আমাদের ব্যাপারটা জেনে নেওয়া দরকার। ভোট দেওয়া মানে কি, আমরা ভোটাধিকার প্রয়োগ করছি। তোমার মনে হতে পারে আমি তো এখানে ভোট দিচ্ছি, এখানে ভোট দেওয়ার সঙ্গে পিএম বা বড় কিছু নির্বাচনের কি সম্পর্ক? দেখো ছোট ছোট ক্ষেত্র থেকেই কিন্তু আমাদের যদি নির্বাচনের ব্যাপারগুলো বুঝি তাহলে কিন্তু সবটাই কিন্তু প্রত্যেকটার সঙ্গে জড়িত, হ্যাঁ কি না? প্রত্যেকটার সঙ্গে জড়িত। এবার মনে হতে পারো আমি যাকে দিলাম সে তো জিতলো না, কিন্তু তার অন্য দল তো ঠিক সেই গঠন করে ফেললো, আমি যাকে চাই না সে তো সরকার গঠন করে ফেললো, তাহলে আমার গণতান্ত্রিক অধিকার কি হলো? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে এটাই ম্যান্ডেটরি যে মেজর পাবে সে কোনো সরকার বা কোনো জায়গায় গঠন করে। সে তুমি যাকে দিয়েছো সে হয়তো কম ফলো করলেও তোমার গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে তা কিন্তু নয়। গণতান্ত্রিক বলতে ব্যাপারটা কি, দেশ তোমার ব্যাপারটাকে মতামত থেকে গুরুত্ব দিচ্ছে। তাহলে এখানেও পরিকল্পনার ক্ষেত্রেও শিল্পপতি, রাজ্য স্তরে বিভিন্ন জনগণের প্রতিনিধি, শিক্ষাবিদ বা প্রভূত ক্ষেত্রে জড়িত বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক উপায় ঠিক বলা বলছিল, ভোটিং ব্যাপারটা নয়, মানে এটা আলোচনার মাধ্যমে আমাদের পরিকল্পনা গঠিত হয়, তাই এটাকে গণতান্ত্রিক পরিকল্পনা বলা হচ্ছে। কথাটা বুঝতে পারলে? কথাটা বোঝা গেল কি বললাম? যে সমাজের বিভিন্ন স্তরের শিল্পপতি, প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধি, শিক্ষাবিদ, কোনো কিছু হচ্ছে বুদ্ধিজীবী স্তরের মানুষ, তোমার বিভিন্ন ব্যক্তি যারা যথেষ্ট অর্থনীতির জ্ঞান সম্পন্ন, তাদের সঙ্গে প্রত্যেকের আলোচনা করে দেশের হিতের জন্য বা দেশের কল্যাণের জন্য এই পরিকল্পনা গঠন হয়, তাই গণতান্ত্রিক বলা হচ্ছে। এবার এই যে আলোচনা করে, এই আলোচনাটা কারা করে? আলোচনার জন্য কি গঠন করা হয়েছে? এই আলোচনা করার জন্যই কিন্তু এনডিসি গঠন করা হয়, যেটা এক্ষুনি আমি বললাম। জাতীয় বলো, এনডিসির ফুল ফর্ম জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন করা আছে এই কারণেই যাতে এরা সব ক্ষেত্রে আলোচনা করা পসিবল হয়। বোঝা গেছে? চলো লাস্ট নোট ডাউন করো, মিশ্র ধরনের অর্থনীতি। লাস্ট নোট ডাউন করবে মিশ্র ধরনের অর্থনীতি। মিশ্র ধরনের বলতে অর্থনৈতিক কথা ঠিক না, মিশ্র ধরনের পরিকল্পনা বলো, অর্থনীতি না, মিশ্র ধরনের পরিকল্পনা। মিশ্র বলতে কি বলতে চাইছি? দেখো মিশ্র অর্থনীতির ছাপ কিন্তু ভারতে সুস্পষ্ট। অর্থাৎ আমরা জানি 3 রকম অর্থনীতি লক্ষ্য করা যায়। কি? একটা হচ্ছে পুঁজিবাদী, একটা সমাজতান্ত্রিক, আর একটা মিশ্র। পুঁজিবাদী বলতে কোনটা? যার প্রাইভেট সেক্টর বেশি,
যেখানে পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর যেখানে বেশি পুরোপুরি গভর্নমেন্ট দ্বারা চলছে কোনো জিনিস, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা সোশ্যাল ইকোনমি বা কমান্ড ইকোনমি। আর ভারতে কোনটা চলে? দুটোরই সহাবস্থান, অর্থাৎ যার মধ্যে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর পাশাপাশি অবস্থান করছে, মিক্সড ইকোনমি। এই ক্ষেত্রে আমাদের এটাই লক্ষ্য থাকে যে সমাজতান্ত্রিক বা পুঁজিবাদ উভয় ধাঁচেই যেন আমাদের পরিকল্পনা গঠিত হয়। শুধুমাত্র সরকারের দিকে লক্ষ্য রাখা নয়, বা শুধুমাত্র কোনো পুঁজিবাদের দিকেও কিন্তু কোনো কিছু লক্ষ্য রেখে বা তাদের কথা ভেবে নয়, উভয় ক্ষেত্রেই যেন একটা সুষম বিন্যাস থাকে বা সুষম বন্টন থাকে, সেটাই আমাদের পরিকল্পনা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা কি বলতে পারি? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, ইয়েস অর নো। চলো, যদি এটা বোঝা যায়, নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ হেডিং করো, যেটা আমি প্রথম পয়েন্টে আমি আলোচনা যেটা করিনি, সেটা কি? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মানে কি ভালো করে বলে নিই, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? যেটা 51 সাল থেকে শুরু হয়, প্রত্যেক 5 বছরের জন্য একটি বিশেষ করে কোনো একটা পরিকল্পনা গঠিত হয়, যে পরিকল্পনাটা কিভাবে আগামী 5 বছর চলবে সেটা আমরা জানতে পারি। চলো, নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ হেডিং করো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকের টপিকের সবথেকে ইম্পর্টেন্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর প্রথমেই নোট ডাউন করবে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে উইথ সাল। ফার্স্ট হেডিং করো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকে প্রথমটাই করাবো, পরের সপ্তাহের ক্লাসে একদম দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত কন্টিনিউ করব। নোট ডাউন করো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলতে পারবে কত সাল থেকে কত সাল? বৈশাখী, তোমার বলা উচিত, তোমার পড়া হয়ে গেছে এগুলো। 1951 থেকে 1956। দেখো, প্ল্যানিং কমিশন কবে গঠিত হচ্ছে? প্ল্যানিং কমিশন গঠিত হচ্ছে 50 সালে। এই তারপরেই এই প্ল্যানিং কমিশনের মাধ্যমে কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 সাল থেকে চালু করা হয়, যা 51 সাল থেকে 56 সালের মধ্যে। তাহলে কি কি পড়তে হচ্ছে বা কি কি জিনিস আমাদের জানার দরকার? জিনিস যেটা জানার দরকার কি, এই প্রত্যেকটার যে ব্যাপার স্যাপার, এই প্রত্যেকটার বৈশিষ্ট্য, প্রতিটা পরিকল্পনার বৈশিষ্ট্য বা কিসের ভিত্তিতে তৈরি করা, কি কি করা হয়েছে, কি কি ব্যাপার, এগুলো কিন্তু এই টপিকের সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম, ভালো করে শোনো, ফার্স্ট 1 নম্বর, এই যে পরিকল্পনা যেটা প্রথম, এটা কোন মডেলের ভিত্তি করে তৈরি করা হয়েছে? কারণ অনেক মডেল আছে, প্রচুর মডেল আছে। কোনটা ক্লেজিয়ান মডেল, কোনটা মোহালবিস মডেল, কোনটা হ্যারোড ড্যামোর মডেল, এরকম কিন্তু অনেকগুলো মডেল রয়েছে। তার মধ্যে এটার এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে। লিখে নাও, হ্যারোড ডোমার মডেল, হ্যারোড ডোমার মডেল। এটা কিন্তু একটা কি, একটা অর্থনীতির মডেল। লিখে রাখো, এর উপর ভিত্তি করে এই পরিকল্পনা গঠিত হয়, এর উপর ভিত্তি করে এই পরিকল্পনা গৃহীত হয়। ফার্স্ট পয়েন্ট। ওকে, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, এই হ্যারোড ডোমার মডেলটা কি? ভালো করে শুনবে। এই মডেলে কি বলেছে? এখানে বলেছে যে এই মডেলে অর্থনীতি কি বলা আছে? এখানে বলা আছে যে বেশি ইনভেস্ট করা প্রয়োজন, বেশি সেভিংস করা প্রয়োজন, তার মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজের মাধ্যমে দেশের উন্নতি সাধন। অর্থাৎ আমাদের দেখতে পাবো যে এই মডেলের মাধ্যমে আস্তে আস্তে কিভাবে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি করছে, জিডিপির লক্ষ্যমাত্রা কতটা দরকার ছিল, কীভাবে চেঞ্জ হচ্ছে, কার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন, ট্রান্সপোর্টের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন, অর্থাৎ টেকনোলজি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কিন্তু আমাদের এই হ্যারোড মডেলের অন্তর্গত বলা উচিত নয়, যে হ্যারোড মডেলের একটা পরিকল্পনা বলতে পারো। হচ্ছে, হ্যাঁ কি না? চলো, নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ নেক্সট টপিক বলতে কি, এর আর কি ব্যাপার ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার। লিখে রাখো, এর মূল লক্ষ্য কী ছিল জানো? মূল লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। ভালো করে দেখো, এর ইন্টারেস্টিং ফ্যাক্ট, সমাজতান্ত্রিক অর্থনীতি। ওকে, এটাই কিন্তু কি, এটা এর মূল লক্ষ্য, সমাজতান্ত্রিক অর্থনীতি। কারণ কি, এক জিনিস বলে রাখি, ইতিহাসের একটা ব্যাপার বা একটা যে ব্যক্তি জওহরলাল নেহেরু কিন্তু কিছুটা
বামপন্থী ঘেঁষা ছিলেন, হয়তো কংগ্রেসের কিন্তু কিছুটা বামপন্থী মনস্ক ছিলেন। এই বামপন্থী মনস্ক উনি প্রথম থেকেই সমাজতান্ত্রিক অর্থনীতির ওপর কিন্তু কিছুটা বিশ্বাস রাখতেন। এটারই এফেক্ট হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় লক্ষ্যই ছিল কি সমাজতান্ত্রিক অর্থনীতি। বোঝা গেছে হ্যাঁ কি না? চলো এবার অগ্রাধিকার কাকে দেওয়া হচ্ছে, নেক্সট নোট ডাউন করবে অগ্রাধিকার। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রাধিকার কাকে দেওয়া হচ্ছে? চারটে জিনিসকে মনে করে দেওয়া হয়। ফার্স্ট কৃষি, কৃষির সঙ্গে সেচ, কৃষি, সেচ, শক্তি ও যানবাহন, শক্তি ও যানবাহন। ওকে, কারণ হ্যারোড ডোমার মডেলে বলাই আছে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নতি সাধন, তাই এই চারটের ওপর কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। এবার সেচের ওপর যখন গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সেচের ওপর গুরুত্ব দেওয়ার জন্য বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়। জাস্ট লিখে নাও বহুমুখী নদী পরিকল্পনা। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে যে বহুমুখী নদী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্গত, সেটা হচ্ছে প্রথম। এই নদীটা আমি মিস করে গেলাম। বহুমুখী নদী পরিকল্পনা এর আওতায় কি গঠিত হয়েছিল? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর বলতে পারবে? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর? বলো জিকের কোশ্চেন। মহানদীর ওপর। মহানদীর ওপর উড়িষ্যায় দীর্ঘতম বাঁধ। তাহলে হীরাকুদ বাঁধ, ডিভিসি দামোদর ভ্যালি, দামোদরের ওপর, আর ভাকরানাকলা শতদ্রুর ওপর, এই তিনটে কিন্তু তৈরি করা হয়েছিল। একটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, একটা হচ্ছে উড়িষ্যা, আর একটা পাঞ্জাব। নোট ডাউন করো হীরাকুদ বাঁধ, হীরাকুদ, ভাকরানাঙ্গাল ও ডিভিসি দামোদর ভ্যালি, এই তিনটে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত ছিল। হচ্ছে হ্যাঁ কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ। নোট ডাউন করেছো? এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এই রকম টপিকের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট আর একটা জিনিস তৈরি করা হয়। কি তৈরি করা হয়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমি সম্পত্তি আইন, দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। এটা তৈরি করা হয় কবে? 53 সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে, এবং সেটি প্রবর্তিত হয় 54 সালে। লিখে নাও 1953 সাল পশ্চিমবঙ্গ ভূসম্পত্তি গ্রহণ আইন। লিখে রাখো পশ্চিমবঙ্গ ভূসম্পত্তি গ্রহণ আইন, গ্রহণ আইন। ওকে, এটা 1953 সালে কি করা হয়? এই 53 সালে হচ্ছে পুরোপুরিভাবে এই পশ্চিমবঙ্গ ভূমি সম্পত্তি গ্রহণ আইন কিন্তু প্রণীত হয়, এবং এটি পরবর্তীকালে প্রবর্তিত হয় কবে? প্রবর্তিত হয় 1954 সালে। তোমরা ফুল ফর্ম লিখে নিতে পারো যে 1954 সালে এটি প্রবর্তিত হয়। অসুবিধা নেই হ্যাঁ কি না? অসুবিধা নেই তো? তার সঙ্গে এই পরিকল্পনার আওতায় 1956 সালে কি হয়? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন। নোট ডাউন করবে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, ভূমি সংস্কার আইন। এইগুলো কিন্তু কোশ্চেন আসে, কোন আইন কত সালে প্রবর্তিত হয় বা কোন পরিকল্পনা আওতায় এটা গ্রহণ করা হয়েছিল। হচ্ছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? হচ্ছে চলো এতটা প্রত্যেকে লেখা কমপ্লিট? ইয়েস অর নো রিপ্লাই করবে। চলো নেক্সট নোট ডাউন করবে যে 1952 সালে সমষ্টি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয়। 1952 সালে, নেক্সট পয়েন্ট করো, 1952 সালে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে কি হয়? লিখে রাখো যে সমষ্টি উন্নয়ন কর্মসূচি কিন্তু গৃহীত হয়, যাকে ইংলিশে কি বলা হয়? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। ইংলিশটাও লিখে রাখো, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা কিন্তু গৃহীত হয় কবে? বা এটা 1952 সালে। কোনো সমস্যা নেই। চলো আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, 1951 সালেই এটা গঠিত হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে প্রথম আর্থিক কমিশন, ফার্স্ট ফাইন্যান্স কমিশন। নোট ডাউন করো, প্রথম আর্থিক কমিশন কিন্তু গঠিত হয় এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায়
1951 সালের ডিসেম্বর মাসে প্রথম আর্থিক কমিশন গঠিত হয়। হচ্ছে হ্যাঁ কি না? এরপরে আমরা প্রত্যেকে জানি ইউজিসির ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এই ইউজিসি কিন্তু স্থাপিত হয় বা গঠিত হয় কবে? এই 1956 সালে। নোট ডাউন করো, ইউজিসি গঠিত হয়, যেটাকে বলি কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ? হচ্ছে চলো নেক্সট, এটা যেটা আমার যেটা জানা উচিত, নোট ডাউন করে নাও, যে পার ক্যাপিটা ইনকাম, এটা আমরা আগের দিন ন্যাশনাল ইনকামের সময় আলোচনা করেছি, যে এই পরিকল্পনায় পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি হয় কতটা? বৃদ্ধি হয় হচ্ছে 11%। এই ইনফরমেশান কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি হয় 11%। হচ্ছে চলো নেক্সট যেটা জানার দরকার, জিডিপি লক্ষ্যমাত্রা কত ছিল? জিডিপি হয়েছিল কতটা? জিডিপি সম্বন্ধে আমরা জানি, কিন্তু এটা ওই জন্য আগেই পড়ানো হয়ে গেছে। জিডিপির লক্ষ্যমাত্রা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। জিডিপির লক্ষ্যমাত্রা ছিল কত? লক্ষ্যমাত্রা ছিল 2.1%। এবার অর্জিত হয় কত? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় যে যেটা লক্ষ্যমাত্রা ছিল তার থেকেও কিন্তু অর্জিত বেশি হয়। কতটা হয়েছিল? 3.6%। ওকে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা যায় আমরা দেশ যেভাবে এগোতে চেয়েছিল পরিকল্পনা মাফিক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায়, সেটা কিন্তু রিচ করতে সক্ষম হয়েছিল। রিচ বলতে যেটা পৌঁছানো দরকার ছিল সেটা পৌঁছাতে পেরেছিল। যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, বুঝতে পারলে? প্রত্যেকটা ক্ষেত্রে কত পার্সেন্ট করে লক্ষ্যমাত্রা কত, অর্জিত হয় কত, দ্রব্যমূল্য কত বৃদ্ধি পায়, কত হ্রাস পায়, কোন সময় কোন যুদ্ধ হয়, কোন সময় কি ব্যাপার হয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে নেক্সট একটা নোট ডাউন করে নাও, যে এক্সাইজ ডিউটি কি? সম্পদ কর যেটাকে বলি, এটা কত সালে স্থাপিত হয় বা চালু হয়? 1953 সালে। লিখে রাখো প্রথম এক্সাইজ ডিউটি, বা যেটাকে তখন বলা হতো সম্পদ কর, লিখে রাখো সম্পদ কর, যেটাকে এক্সাইজ ডিউটি বা এস্টেট করও বলা হতো। প্রথম সম্পদ কর বা এস্টেট ডিউটি চালু হয়। ওকে, বোঝা গেছে? প্রথম সম্পদ কর বা এক্সাইজ বা এস্টেট ডিউটি চালু হয়, অসুবিধা নেই। নেক্সট একটা লিখে রাখো লাস্ট, যেটা গুরুত্বপূর্ণ, এই যে পরিকল্পনা গৃহীত হয়েছিল এত বড় দেশের ক্ষেত্রে, এইটা কি বলা হয়? ভালো করে শুনুন রাখো। এই যে গ্রহণ করা হয়েছিল প্রথম পরিবার পরিকল্পনা, এটা কিন্তু যে কোনো দেশের মধ্যে এটা কিন্তু প্রথম। ওকে, লিখে রাখো 1952 সালে গ্রহণ করা হয়েছিল কি? প্রথম পরিবার পরিকল্পনা। ওকে, এটা কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে হয়েছিল, যেটা বিশ্বের প্রথম। এই বিশ্বে কখনো কোনো জায়গায় পরিবার পরিকল্পনা একদম এটা এতটাই একটা এর ব্যাপার, মানে একটা ব্যক্তি থেকে স্টার্ট করা, যেটা কোনো দেশের কোনো প্ল্যানিং কমিশন যে করবে, এটা কিন্তু কোনো জায়গাতে হয়নি। এটা কিন্তু ভারতেই একমাত্র প্রথম, যেখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে পরিবার পরিকল্পনা গঠিত হয় বা চালু করা হয়। বোঝা গেল? তাহলে যেহেতু কৃষিক্ষেত্রে ভালো উৎপাদন হয়েছিল, যে কোনো ব্যবস্থার জন্য, ভাখরা নাঙ্গাল সেচ পরিকল্পনার জন্য বা যে কোনো কারণেই হোক, ভালো কৃষিতে উৎপন্ন হয়েছিল, তাই এই পরিকল্পনার নির্ধারিত যে লক্ষ্য ছিল, দেখো অর্জিতকে ছাপিয়ে গেছিল, যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাকে পূরণে সফল হয়, এবং এই পরিকল্পনা সফল বলা চলে। ওকে, তাহলে দেখো পরের দিন আমরা কোনটা আলোচনা করব? পরের দিন আলোচনা করব দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আরও পরবর্তী 5 বছরের জন্য, অর্থাৎ 56 থেকে 61 সালের মধ্যে। সেখানে কোন কোন ধারণা তৈরি হচ্ছে, তার উদ্দেশ্য কী ছিল, সেখানে কিভাবে সমাজতান্ত্রিক থেকে কিভাবে মিক্সড ইকোনমিকের দিকে আমরা মুভ করছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে 3rd, 4th, 5th পরের দিনে টার্গেট থাকবে 2nd থেকে 7ম কিন্তু আলোচনা করা পরপর। বোঝা গেল? দেখো কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা হলে প্রশ্ন করতে পারো। প্রত্যেকে বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না রেসপন্স করো।
পরিকল্পনাটা কি? কোনটা পরিকল্পনা? পরিবার পরিকল্পনাটা। পরিবার পরিকল্পনা বলতে একটা পরিবারের ক্ষেত্রে প্রথমে পপুলেশন কন্ট্রোল তো একটা ব্যাপার ছিল, তবে ওর ওপর গুরুত্ব দেওয়া হয়নি। তবে একটা পরিবারের ক্ষেত্রে যতটা তোমার আয়, মাথাপিছু আয় যতটা প্রয়োজন, তার ক্ষেত্রে ততটা সেভিংস প্রয়োজন, তার সেভিংসের জন্য কতটা ইনকাম প্রোভাইড করা প্রয়োজন, এটা প্রত্যেকটা পরিবারের সংখ্যার উপর ভিত্তি করে এটা গঠন করা হয়েছিল। যেটা হ্যারোড ডোমার মডেলের কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে কি বলবো, একটা সুপারিশ ছিল, যেটা অন্য দেশ যারা ফলো করেছিল কিন্তু এটা করতে পারেনি। কারণ কোন পরিবারে কতটা কী হবে বা একটা ছোট ছোট জনগোষ্ঠীর মধ্যে কতটা ইনকাম বা মাথাপিছু আয় কতটা হতে পারে, এটা কোনো দেশের যোজনা কমিশন কিন্তু সেটার ধারণা বা সেটার গুরুত্ব চায়নি। কিন্তু প্রথম পঞ্চবর্ষে দেখা গেল যে ভারতে সেই সময় এখনও সমস্যা মেটেনি, দেশের প্রপার সংবিধান কার্যকরী সবেমাত্র হয়েছে, কিন্তু এই পরিবার ওয়াইজ কতটাভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট প্রয়োজন বা তার জন্য কতটা অর্থনীতির যোগান দেওয়া প্রয়োজন, কতটা ইনকাম করা প্রয়োজন, কতটা ইনকাম প্রোভাইড করা প্রয়োজন, এটা কিন্তু তখন থেকেই গ্রহণ করা হয়েছিল নীতিটা। তাই এটা বলা হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম পরিবার পরিকল্পনা, বিশ্বের মধ্যে প্রথম এটা হয়েছে। দেখো, পরিবার পরিকল্পনার মধ্যে এটা ভেবো না, অনেকেই ভাববে হয়তো যে নাম্বার অফ চাইল্ড পলিসি, তা কিন্তু নয়, তা কিন্তু এখনও নয়। এখানে এখনও পর্যন্ত দেশের কোনো আইন এখনও আসেনি যে নাম্বার অফ চাইল্ড কত হতে পারে বা ওর ব্যাপারটা এখনও আসেনি। তখনও এর কথা মানে একটা আলোচনার মধ্যে ছিল যে পপুলেশনের জন্য, তখন তো সেই অর্থে অতটা পপুলেশন ছিল না, তাই সেই জনসংখ্যার বিস্ফোরণটা তখনও ঘটেনি। তাই এই এই নাম্বার অফ কোনো কিছু সন্তান ব্যাপারটা বা চাইল্ড পলিসি, সেই ব্যাপারটা এর মধ্যে কিন্তু পড়েনি। এটা পুরোপুরি পরিবার পরিকল্পনা বলতে এটা ইকোনমিক্যালি, অর্থনৈতিক থেকে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে কোন ওই এক একটার মধ্যে কী কী গঠিত হয়, কেন হয়, কতটা জিডিপি লক্ষ্য ছিল, কি হয়েছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? রেসপন্স করবে প্রত্যেকে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে এতটাই। নেক্সট সপ্তাহে ক্লাসে আমরা দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত পুরোপুরি কভার করব। ওকে, চলো আজকে এতটাই।